তাহলে আজকে আমরা আলোচনা করব মেজার্স অফ ডিসপারশন এর আজকে কনসেপ্ট এবং কি কি টেকনিক রয়েছে সেগুলো আমরা জানবো থিওরিটিক্যালি। তো এর আগে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বার করেছি এবং সেখানে একটা ডেটাকে একটা ছোট্ট নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো সেটা মিন হোক বা মিডিয়ান হোক বা মোড হোক, সেটা গোটা ডেটার একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। যত বড়ই ডেটা হোক, হাজার হাজার সংখ্যা থাকুক না কেন, হাজার হাজার অবজারভেশন থাকুক না কেন, মিন যখন বলে দেবো তখন সে হাজারটা ডেটা একটা সিঙ্গেল ভ্যালুতে কিন্তু কনডেন্স হয়ে গেল। তাহলে কতটা মারাত্মক ব্যাপার! হাজারটা, 1,00,000টা ভ্যালু আইটেম একটা সিঙ্গেল ভ্যালু মিন, একটা সিঙ্গেল ভ্যালু বা মিডিয়ান বা মোড যার মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে একটা ছোট্ট একটা বিন্দু, একটা বিন্দুতে কনভার্ট করে দিচ্ছে। তাহলে অ্যাভারেজ বা সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে আমরা গোটা ডেটাটাকে কনডেন্স করে ফেলছি। এবার যেমন আমাদের এখানে ভোটের মাধ্যমে আমরা প্রচুর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিলেক্ট করছি। সে কেন্দ্রে গিয়ে মুখ্যমন্ত্রী করছে কি আমাদের সুবিধা অসুবিধাগুলো বলছে, তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। এত লোক, এত লক্ষ লক্ষ মানুষের রিপ্রেজেন্টেটিভ একজন মন্ত্রী। সে এমএলএ যেখানে ক্যাবিনেট রয়েছে সেখানে আমাদের সুযোগ সুযোগ সুবিধাগুলো নিয়ে আসছে বিভিন্ন স্কিমের আকারে, আমরা ভোগ করছি। তো আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন মন্ত্রী রিপ্রেজেন্ট করছে আমাদেরকে। সেই রকম একটা গোটা ডেটা, তার 1,000 অবজারভেশন থাকুক, 1,00,000টা ভ্যালু থাকুক, একটা মিন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে মিন, মিডিয়ান, মোড একটা রিপ্রেজেন্টেটিভ। এবারে মিন মিডিয়ান মোডটা কতটা রিপ্রেজেন্টেটিভ ওই ডেটাটার ক্ষেত্রে, সেটা আমার জানার প্রয়োজনীয়তা থাকে। যেমন আমরা যাকে ভোট দিয়ে দাঁড় করালাম সে আমাদেরকে কতটা রিপ্রেজেন্টেটিভ করবে তার উপর ডিপেন্ড করবে আমাদের সুযোগ সুবিধাটা। সেম মিন মিডিয়ান মোড যাকে আমরা বার করছি, যেটা দিয়ে আমরা গোটা ডেটাটাকে বলছি যে 10 জনের, 100 জনের একটা মার্কস রেজাল্ট বেরিয়েছে একটা ক্লাসে, তো কেমন রেজাল্ট হয়েছে যদি বলি, অ্যাভারেজ বলে দেবো, যে অ্যাভারেজ বলে দিয়ে 70% নাম্বার পেয়েছে, তাহলে আমরা বুঝে যাবো যে গোটা ক্লাসের রেজাল্ট ভালো হয়েছে। আবার অ্যাভারেজ যদি দেখি যে বিলো 50%, যদি বলি সবাই মোটামুটি অ্যাভারেজ 50% পেয়েছে, তাহলে বুঝে যাবো রেজাল্ট খারাপ হয়েছে। তাহলে অ্যাভারেজটা কি করলো, কি আমার গোটা ক্লাসের রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করলো। তাহলে অ্যাভারেজ এরকম রিপ্রেজেন্টেটিভ ভ্যালু একটা ডেটা। তো এইরকম এখানে কুকুরের হাইট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। 5খানা কুকুর রয়েছে, বিভিন্ন হাইট রয়েছে, 600, 470, 170, 430, 300। তাহলে আমি ইন্ডিভিজুয়াল হাইট জানতে চাই না, কুকুররা ছোট না বড় হাইটে, আমি বলে দিলাম অ্যাভারেজ হাইট হচ্ছে 394 মিলিমিটার। তো 394 মিলিমিটার, এবার এই অ্যাভারেজ হাইটটা আমাদের মাথায় একটা মানে কোশ্চেন তৈরি করতে পারে যে মোটামুটি দেখতে পাই সব কুকুরই মাঝারি হাইটের, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা কুকুর, কালো, যে কালু, দেখা যাচ্ছে এ অনেক হাইট বেশি, 600 মিলিমিটার। আবার এখানে ছোট্ট করে একটা কুকুর গ্রাউন্ডে মিশে রয়েছে, এ 300 থেকে আরো অনেক কম হাইটের রয়েছে, 394 থেকে হাইটে অনেক কম, 170 মিলিমিটার। তাহলে দেখ 394 যে হাইটটা আমাদের আইডিয়া দিল মাঝারি হাইটেরই সব কুকুর আছে, তার থেকে দেখ বড়ও বেরোলো ছোটও বেরোলো। তাহলে এইরকম ভাবে আমার অ্যাভারেজটা কি করলো, সঠিকভাবে রিপ্রেজেন্ট করলো না। তাহলে অ্যাভারেজের এই সঠিকতা বা অ্যাভারেজ কতটা নিখুঁতভাবে ডেটাকে রিলায়েবল, অ্যাভারেজটা আমার গোটা ডেটার ক্ষেত্রে রিলায়েবল কিনা, সেটা জাজ করার প্রয়োজন পড়ে। সেই জাজমেন্টটা কিসের মাধ্যমে করতে পারি? আমরা মেজার্স অফ ডিসপারশনের মাধ্যমে জাজমেন্ট করতে পারি। এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা। দুটো ক্লাসের রেজাল্ট বেরিয়েছে, ক্লাস 5-এর মার্কস আর ক্লাস 6-এর মার্কস তুলে ধরেছি। তো এইখানে ক্লাস 5-এর 5জন মার্কস দেখতে পাচ্ছি, এখানে 5জনই 50 পেয়েছে। এখানে আমরা ক্লাস 5-এর মার্কসটার দিকে যদি তাকাই, দেখতে পাচ্ছি 5জনই এরা 50 করে পেয়েছে। আবার ক্লাস 6-এর মার্কস দেখতে পাচ্ছি একজন 2ও পেয়েছে, আবার একজন 100-র মধ্যে 90ও পেয়েছে। এবার অ্যাভারেজ যদি আমি দেখি, অ্যাভারেজ বার করে, দুটোরই অ্যাভারেজ কিন্তু 50। এবার এর অ্যাভারেজটার সঙ্গে যদি তুলনা করে দেখি, এর অ্যাভারেজ দেখতে পাচ্ছি 50, যদি বলি সবাই কিন্তু 50ই পেয়েছে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট গট 50 মার্কস। তাহলে এই মিনও 50, প্রত্যেকেও 50 করে পেয়েছে। তাহলে আমি বলবো মিন
এই গোটা ডেটাটা গুড রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এখানে আমি পাঁচখানা ভ্যালু যে রয়েছে, এই পাঁচখানা ভ্যালুর মিন করে পেলাম 50। তাহলে আমি বললাম 50 গড়ে সবাই পেয়েছে, তাহলে কি এ 2 পেয়ে বসে আছে, তাহলে এ কি 50 পেয়েছে? আবার এই 90 পেয়ে বসেছে, এর তো গায়ে লাগবে যে আমি 50 পেয়েছি, আমি তো 90 তুলেছি 100-র মধ্যে, তাহলে এরও গায়ে লাগবে, এরও ভুল হচ্ছে। তাহলে আমি বলতে পারি এখানে মিনটা কিন্তু গুড রিপ্রেজেন্টেটিভ নয়। তাহলে শুধুমাত্র মিন একটা ডেটার গুড রিপ্রেজেন্টেটিভ হতে পারে না, তার উপরেও মিনটাকেও আমার জাজ করার প্রয়োজন রয়েছে যে মিন আদৌ গুড রিপ্রেজেন্টেটিভ কি গুড রিপ্রেজেন্টেটিভ নয়। একটা ডেটা যার সবার মিনের কাছাকাছি ভ্যালু রয়েছে, সেই ডেটাটাকে আমরা বলি হোমোজেনাস ডেটা। আর এমন একটা ডেটা যার মান মিনের থেকে অনেক উপরে নিচে ওঠানামা করে, মিনের থেকে অনেক কম বা অনেক বেশি মান রয়েছে, মিনের কাছাকাছি নেই, মিনের থেকে খুব কম লো মানের একটা ভ্যালু রয়েছে, আবার হাই ভ্যালুরও রয়েছে, সেই ধরনের ডেটাকে আমরা হেটেরোজেনাস ডেটা বলি। তাহলে হেটেরোজেনাস ডেটার ক্ষেত্রে মিনের সঙ্গে প্রত্যেকটা ভ্যালুর যে পার্থক্য সেটাকে বলা হয় ডেভিয়েশন। তাহলে এখানে ডেভিয়েশন যত কম হবে সেই ডেটা কিন্তু হোমোজেনাস ডেটা হবে। আর ডেভিয়েশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর পার্থক্য মিনের সঙ্গে সেটা যত বেশি হবে, ডেভিয়েশন যত বেশি হবে, সেই ডেটা তত হেটেরোজেনাস হবে। তাহলে আমরা বলতে পারি হোমোজেনাস ডেটার ক্ষেত্রে মিন সেই ডেটার গুড রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। হেটেরোজেনাস ডেটার ক্ষেত্রে আমরা সেই ডেটাটার মিন সঠিকভাবে কাজ করে না। তাহলে আমরা এখানে জাজ করতে পারি মিনের সাহায্যে যে মিনটা কতটা সঠিক কতটা সঠিক নয়, সেটা আমার প্রয়োজন পড়ে। ডেটাটা কতটা হোমোজেনাস না হেটেরোজেনাস সেটা জানার প্রয়োজন পড়ে। হেটেরোজেনিটি যদি থাকে, ডেটা কখনো হোমোজেনাস হয় না। সবাই একই রকম একটা জায়গায় আয়ের যদি আমরা ডেটা পাই, একটা জায়গায় সবাই সমান আয় করে না। একটা শহরে দেখা যায় একজন মাসে কোটি টাকাও আয় করে, আবার একজন কুলি যে খাটে সে দেখা যায় মাসের শেষে 5-6 হাজার টাকাও আয় করে। তাহলে কখনোই কোনো জিনিস হোমোজেনাস হয় না। তাহলে হেটেরোজেনাস থাকাটা নেচারের একটা ধর্ম, কিন্তু কতটা হেটেরোজেনিটি রয়েছে সেই হেটেরোজেনিটিটা আমাকে জানতে হয়। তাহলে সেটা কে দেবে? আমাকে ডিসপারশন আমাকে বলবে যে এতটা হেটেরোজেনিটি রয়েছে। তাহলে মিন কিন্তু আমাকে বলবে না, মিন আমাকে গড় মান দিয়ে দেবে, কিন্তু ডেটাটার মধ্যে কতটা হোমোজেনিটি না হেটেরোজেনিটি রয়েছে, হেটেরোজেনিটি থাকলে কতটা পরিমাণ হেটেরোজেনিটি রয়েছে, সেটা আমরা ডিসপারশন থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে ডিসপারশন এক্ষেত্রে আমার এই গ্রিন লাইনটা আমি টেনেছি, গ্রিনটা হচ্ছে আমার মিন হাইট 394। তাহলে এর থেকে কালো যে কালু তার হাইট এতটা বেশি, তাহলে এতটা তার এরর রয়েছে, মিনের থেকে এরর, পজিটিভ এরর বলতে পারি এটা, মিনের থেকে বেশি। আবার এই যে ছোট্ট যে কুকুরটা রয়েছে এর হাইট মিনের থেকে আবার এতটা কম রয়েছে, এখানে আমরা নেগেটিভ এরর বলতে পারি, এখানে নেগেটিভ এরর রয়েছে। তাহলে এই এতটা এক্সটেন্ড আমার মিনের থেকে কিন্তু এক্সটেনশন এতটা রয়েছে, ওপর নিচে এক্সটেনশন যদি দেখি এতটা এক্সটেনশন রয়েছে। তাহলে এই এক্সটেনশনটা যত মিনের কাছাকাছি থাকবে ভ্যালুগুলো, তত মিন গুড রিপ্রেজেন্টেটিভ হবে। মিনের সঙ্গে যত বেশি এক্সটেনশন হবে ডেটার, তত বেশি হেটেরোজেনিটি থাকবে ডেটার মধ্যে। তাহলে ডেটার মধ্যে হেটেরোজেনিটি আছে না নেই সেটা আমরা বুঝতে পারবো ডিসপারশন ক্যালকুলেট করলে। তাহলে আসছি এবার ডেফিনেশন ডিসপারশনের। ডিসপারশন যে আমরা আলোচনা করব, ডিসপারশনের ডেফিনেশন কি হতে পারে। তাহলে প্রথমে এল বাউলি বলেছে ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ ভেরিয়েশন অফ দ্য আইটেম। তাহলে ভেরিয়েশন কতটা রয়েছে ডেটার মধ্যে তার যদি আমরা মেজারমেন্ট করি সেটাই হয়ে যাবে আমার ডিসপারশন। তাহলে ডিসপারশন আমার ডেটার মধ্যে ভ্যারাইটি কতটা সেটা বোঝা যায়। ডেটার মধ্যে হোমোজেনিটি না হেটেরোজেনিটি রয়েছে সেটা আমি যেমন বললাম ডিসপারশনতে বোঝা যায়। তাহলে ডেটার মধ্যে ভ্যারাইটি, অর্থাৎ যত বেশি ভ্যারাইটি থাকবে ডিসপারশনের মান তত বেশি হয়। 2 নম্বর কি, এল আর কর্নার ডেফিনেশন দিচ্ছে ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ এক্সটেন্ট টু হুইচ ইন্ডিভিজুয়াল আইটেম ভ্যারি। এক্সটেন্ট কি এখানে এর আগের ছবিটা যদি দেখি, এই যে মিন, গ্রিন লাইনটা হচ্ছে মিন, এই মিনের সঙ্গে ইচ অ্যান্ড এভরি ডগের যে হাইটের পার্থক্য, এটা কি বলছে আমি এক্সটেন্ট। তাহলে ডেটার মধ্যে এক্সটেন্ট আমি মিন কিন্তু বুঝতে দিচ্ছে না, মিন একটা ভ্যালু গোটা ডেটাকে রিপ্রেজেন্ট করে দিল, কিন্তু প্রত্যেকটা কুকুরের যে হাইটের পার্থক্য সেটাই আমি বলছি এক্সটেন্ট। তাহলে এই এক্সটেন্ট ডেটার মধ্যে কতটা রয়েছে, ডিসপারশন ইজ দ্য মেজার্স অফ এক্সটেন্ট টু হুইচ দ্য ইন্ডিভিজুয়াল আইটেম ভ্যারি। তাহলে প্রত্যেকটা ভ্যালুর এক্সটেন্ট কতটা রয়েছে সেটা আমরা ডিসপারশনের সাহায্যে বুঝতে পারি। স্পাইজেল কি বলছে, the degree to which numerical data tend to spread about an average value is called dispersion of the data. Spread
যা এক্সটেন্টও তাই। অর্থাৎ মিনের থেকে কতটা দূরে ছড়িয়ে রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, এটা আমি মিন। আর ডেটা, গোটাটা হচ্ছে আমার ডেটা। তাহলে কতটা দূরে ছড়িয়ে রয়েছে ডেটাটা, ইচ অ্যান্ড এভরি ভ্যালু, সেটাকে আমরা বলছি ডিসপারশন। তাহলে কতটা দূরে ছড়িয়ে রয়েছে, কতটা স্প্রেড আউট রয়েছে, সেটাকে বলা হচ্ছে আমার ডিসপারশন। আচ্ছা, সিম্পসন অ্যান্ড কাফকা ডিসপারশনের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছে? দ্য মেজারমেন্ট অফ দ্য স্ক্যাটারনেস অফ দ্য ভ্যালু ইন এ সিরিজ অ্যাবাউট অ্যান অ্যাভারেজ ইজ কল্ড মেজার্স অফ ডিসপারশন। একটা সিরিজের মধ্যে মিনের থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর কত পার্থক্য রয়েছে সেটাকে আমরা বলছি ডিসপারশন। তাহলে এখানে আমি দুটো ডেটার মধ্যে কম্পেয়ার করেছিলাম। এখানে মিন হচ্ছে 50, তাহলে প্রত্যেকটা ভ্যালুও 50 রয়েছে। তাহলে প্রত্যেকটা ভ্যালু 50 মানে মিনের সঙ্গে এদের কিন্তু দূরত্ব কম। আবার এখানে 2 রয়েছে, দূরত্ব দেখ 48, -48। আবার 90 রয়েছে, মিন 50, এর দূরত্ব +40। তাহলে এই দূরত্বটা কি ইন্ডিকেট করছে? দুটো দূরত্ব যে এর এক্সটেন্ড অনেক বেশি মিনের থেকে। তাহলে এটা আমরা কি করে বুঝবো? মিন থেকে বুঝতে পারবো না, এই ডেটাটা হেটেরোজেনাস ডেটা, এটা বুঝতে গেলে আমাকে ডিসপারশন ক্যালকুলেট করতে হবে। তাহলে এটাই আমি শেষে সিম্পসন এবং কাফকা তার সংজ্ঞার মাধ্যমে জানিয়েছে, স্ক্যাটারনেস অফ দ্য ভ্যালু ইন এ সিরিজ অ্যাবাউট অ্যান অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ যে গড়, সেই গড়ের থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর কতটা দূরে রয়েছে সেটাকেই বলা হচ্ছে ডিসপারশন। ডিসপারশন কেন আমি মেজার করব? পারপাস অফ মেজারিং ডিসপারশন, ডিসপারশনের প্রয়োজনীয়তা কেন? মিন একটা ডেটাকে রিপ্রেজেন্ট করে দিল, কিন্তু তারপরও কেন আমার প্রয়োজন রয়েছে ডিসপারশন ক্যালকুলেট করার? এক নম্বর হচ্ছে টু টেস্ট দ্য রিলায়েবিলিটি অফ দ্য অ্যাভারেজ। অ্যাভারেজটা যেটা আমরা ক্যালকুলেট করছি, যেটা গোটা ডেটাকে কন্ডেন্স করার প্রয়োজনে আমি মিন বার করলাম, গোটা ডেটাকে একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে সেটা কতটা বিশ্বাসযোগ্য? তাহলে বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা নির্ণয় করার জন্য, মিনের বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা নির্ণয় করতে আমাকে ডিসপারশন বার করতে হয়। 2 নাম্বার, টু সার্ভ অ্যাজ বেসিস ফর দ্য কন্ট্রোল অফ ভেরিয়েবিলিটি। তাহলে একটা ডেটার মধ্যে কতটা হোমোজেনিটি না হেটেরোজেনিটি রয়েছে, অর্থাৎ ডেটার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর ভেরিয়েবিলিটি কতটা রয়েছে, সেটা আমরা বুঝতে পারবো। ডেটার মধ্যে মানের কনসিস্টেন্সি আসছে কিনা। যেমন একটা ব্যাটসম্যান, বিরাট কোহলি। বিরাট কোহলি প্রত্যেকটা ক্রিকেট খেলায় দেখা যাচ্ছে যে সে সেঞ্চুরি করছে। তাহলে মিন যদি বার করি, দেখা গেল মিন বেরিয়েছে 100, প্রত্যেকটা খেলার মিন হচ্ছে 100। এবার ওই মিনের সঙ্গে প্রত্যেকটা খেলার যদি আমি দূরত্ব বার করি, ইচ অ্যান্ড এভরি গেমের, দেখা যাচ্ছে খুব একটা পার্থক্য নেই। তাহলে আমি বলবো যে না, বিরাট কোহলির ওপর ভরসা আছে, ম্যাচ জেতাবে। তাহলে বিরাট কোহলির ওপর আমরা ভরসা করতে পারবো। কিন্তু আবার একজন প্লেয়ার রয়েছে যে দেখা যায় ফাটকা খেলে, কোনো ম্যাচে দেখা যাচ্ছে 300 রানও করে দিয়েছে, আবার কোনো ম্যাচে অল আউট, 0 রানে আউট। তার মিন বার করে দেখা গেল যে ম্যাচ এতগুলো খেলেছে, এর এত রান করেছে, তাহলে মিন দেখা তারও 100 বেরোচ্ছে। কিন্তু এরও মিন, বিরাট কোহলিরও মিন 100, আবার ঋষভ পন্থেরও মিন দেখা যাচ্ছে যে 100। তাহলে আমি ঋষভ পন্থকে ভরসা করতে পারবো কি পারবো না, তার প্রত্যেকটা ম্যাচের সঙ্গে তার মিনের পার্থক্য যদি বার করি, তাহলে বুঝবো যে না, ঋষভ পন্থ ব্যাট করছে কিন্তু ভরসা নেই, এ হয়তো জিতিয়েও দিতে পারে, আবার আউটও হয়ে যেতে পারে। তাহলে এই রকম ভাবে আমরা কনসিস্টেন্সি কতটা রয়েছে ভ্যালুর, ভরসা কতটা করতে পারবো মিনের উপর ডিপেন্ড করে, তাকে ভরসা কতটা করতে পারবো, সেটা আমরা বুঝতে পারি ডিসপারশন ক্যালকুলেট করলে। টু অর মোর সিরিজ ইন রেসপেক্ট টু দেয়ার ভেরিয়েবিলিটি, দুটো ডেটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, যেমন একটু আগে 5-এর মার্কস আর 6-এর মার্কস দেখালাম, দুটো ডেটা আমি দেখিয়েছি, দুটো ডেটার মার্কস দেখিয়েছি। এই দুটো ডেটার মধ্যে যদি তুলনা করতে চাই, কোন ক্লাসের রেজাল্ট ভালো, কার রেজাল্ট মোটামুটি ভালো এবং নির্ভরযোগ্য রয়েছে, তাহলে আমি কম্পেয়ার করতে গেলে সেক্ষেত্রে আমাকে শুধু মিন বার করলে হবে না। মিন দুটোরই 50 বেরিয়েছে, কিন্তু ভালো, যার সবাই মিনের কাছাকাছি রয়েছে তাহলেই সে ভালো। একজন কোনো দেশের দেখা যাচ্ছে আম্বানির একটা দেশের মধ্যে সেকেন্ডে কোটি টাকা ইনকাম করছে, তাহলে আম্বানির ইনকাম দিয়ে যদি আমি গোটা দেশকে রিপ্রেজেন্ট করি, তাহলে তো হবে না। গোটা দেশের ইনকাম দেখা যাচ্ছে যা, তার থেকে আম্বানির ইনকাম অনেক বেশি। আবার সেখানে একটা একটা এমনও মানুষ আছে, সে দেখা যায় যে তার দৈনিক চাহিদাও পূরণ হয় না, এতটা লো ইনকাম গ্রুপ। তাহলে সেক্ষেত্রে মিন কিন্তু একটা সমগ্র দেশের আর্থিক অবস্থাকে নির্দেশ করে না। তাহলে ভেরিয়েবিলিটি দরকার, মিনের সঙ্গে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কতটা পার্থক্য রয়েছে, সেটা আমার জানার প্রয়োজন রয়েছে। টু ফেসিলেট অ্যাজ বেসিস ফর ফার্দার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, মিন, মিডিয়ান, মোড করার পরও আরও যদি হায়ার ক্যালকুলেশন কিছু করতে চাই,
আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে পারি, আমরা কোরিলেশন করতে পারি, কোরিলেশনের জাজমেন্ট করতে পারি, বা স্কিউনেস বার করতে পারি। যে কোনো অন্যান্য ক্যালকুলেশন করতে গেলেও কিন্তু আমার ডিসপারশনের প্রয়োজন হয়। ডেটাটার স্যাম্পেলিং বার করতে গেলাম, স্যাম্পেলটা গোটা পপুলেশনটা কতটা রিপ্রেজেন্ট করছে স্যাম্পেলটা, সেটা বার করতে চাই। জেড স্কোর ক্যালকুলেট করতে চাই, তাহলে জেড স্কোর ক্যালকুলেট করতে গেলে, স্ট্যান্ডার্ড স্কোর ক্যালকুলেট করতে গেলে, এগুলো সমস্ত বিভিন্ন হায়ার লেভেলের স্ট্যাটিস্টিক্স করতে গেলে আমার ডিসপারশনের প্রয়োজন হয়। মেথড অফ মেজারিং দ্য ডিসপারশন, কত রকম মেথড থাকতে পারে ডিসপারশন ক্যালকুলেশনে? মেন মেথড দুটো, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল মেথড, আর দু নম্বর হচ্ছে গ্রাফিক্যাল মেথড। ম্যাথামেটিক্যাল মানে আমি ক্যালকুলেশন সংখ্যায় ফর্মুলা বসিয়ে করব, গ্রাফিক্যাল মানে গ্রাফ পেপারে করব। ম্যাথমেটিক্যাল মেথড আবার দুটো সাব মেথড রয়েছে, অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। তাহলে অ্যাবসলিউট মেজার্স আর রিলেটিভ মেজার্সটা কি? অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন হচ্ছে ডেটার তো একটা একক থাকে, যদি সেই এককেই যদি আমি মানটা পাই, তাহলে সেটাকে বলা হবে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। আর রিলেটিভ মেজার্স কি? যদি আমি কোনো এককে মান না পাই, অনুপাতের মাধ্যমে যদি বার করি, তাহলে সেটাকে বলা হবে রিলেটিভ মেজার্স, মানে অন্য কোনো বার করা ভ্যালুর সঙ্গে আমি তুলনা করে বার করতে চাইছি। তাহলে অ্যাবসলিউট কখন করব? যখন দুটো এমন একটা জিনিসের মধ্যে, দুটো এমন একটা ডেটার মধ্যে তুলনা করব যাদের একক এক। যেমন দুটো টেম্পারেচারের মধ্যে তুলনা করছি, যে কোথাকার দুটো জায়গার টেম্পারেচার তুলনা করছি, যে কোন জায়গার টেম্পারেচার ভেরিয়েবিলিটি বেশি, কোন জায়গায় টেম্পারেচার ওঠানামা করে। দুটোই টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, তাহলে আমি অ্যাবসলিউট মেজার্স ইন্ডিকেট, অ্যাবসলিউট মেজার্স দিয়ে করব। কিন্তু একটা দেখা যাচ্ছে টেম্পারেচার একটা রেনফল দিয়ে দিয়েছে, দুটোর একক আলাদা, দুটোর মধ্যে আমার কম্পেয়ার করতে বলছে কোন ডেটাটার ভেরিয়েবিলিটি বেশি, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ মেজার্স করব। কারণ দুটো ডেটার এক নয়, আমার ডেটাটার এক যদি একক না থাকে, এক একক না হলে তুলনা করা যাবে না, তখন তুলনা করতে গেলে রিলেটিভ মেথড অ্যাপ্লাই করব। অ্যাবসলিউট মেজার্সের মধ্যে কি কি রয়েছে? অ্যাবসলিউট মেজার্সের মধ্যে এক নম্বর হচ্ছে রেঞ্জ, দু নম্বর হচ্ছে মিন ডেভিয়েশন, তিন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর চার হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। এই চারটে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। আর রিলেটিভ মেজার্স হচ্ছে চার প্রকার। এক নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেন, দু নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। সবার আগে আগের অ্যাবসলিউট মেজার্স যা যা নাম রয়েছে তাদের আগে কোএফিসিয়েন্ট কথাটা যুক্ত থাকবে। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর কোভেরিয়েন্স অর সিভি শর্টে বলা হচ্ছে, কোভেরিয়েন্স অর সিভি, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আরেক নাম। আর চার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এগুলো প্রত্যেকটা আমরা বার করে করে পরের দিন আমরা এক একটা ধরে ধরে শিখবো। এবার হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড একটাই রয়েছে, লোরেঞ্জ কার্ভ। লোরেঞ্জ কার্ভের সাহায্যে আমরা মেজার্স অফ ডিসপারশন নির্ণয় করতে পারি। লোরেঞ্জ কার্ভ এরকম একটা, সেকেন্ড সেমে তোরা করেছিস, এরকম একটা কৌণিক ডায়াগোনাল লাইন থাকে। এবার লাইনের সঙ্গে একটা কার্ভ লাইন যতটা বেশি দূরত্ব তৈরি হয়, তত বলবো আমরা ডিসপারশন রয়েছে। এইটা হচ্ছে মিন লাইন, আর এর সঙ্গে যত বেশি দূরত্ব থাকবে তত বলবো আমরা ডিসপারশন অধিক রয়েছে। যদি কাছাকাছি থাকে রেখাটা, কোনাকুনি যোগ করার পর দেখা যায় একটা রেখা এইরকম ভাবে কাছাকাছি গেছে, তখন আমরা বলবো ডিসপারশন কম। তাহলে লোরেঞ্জ কার্ভের সাহায্যে আমরা এরকম ভাবে ডিসপারশন ক্যালকুলেট করতে পারি। তাহলে এই পর্যন্ত আজকে কনসেপ্ট দিলাম, এর পরদিন আমরা, আচ্ছা প্রপার্টিজ বলে দিই, গুড মেথডস অফ ডিসপারশনের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। একটা গুড মেথডস অফ ডিসপারশন হতে গেলে এক নম্বর হচ্ছে সিম্পল টু আন্ডারস্ট্যান্ড হতে হবে, সহজেই যেন বোঝা যায়। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইজি টু কম্পিউট, যাতে খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারি, খুব সহজে জটিল ক্যালকুলেশন যেন না লাগে, সময় যেন না লাগে। তিন নম্বর হচ্ছে রিজিডলি ডিফাইন্ড, মানে রিজিডলি ডিফাইন্ড মানে কোনো একটা ভ্যালুর পরিবর্তন ঘটলে যেন আমার যেটা ডিসপারশন ক্যালকুলেট করেছি সেটা যেন চেঞ্জ না হয়ে যায়। আমি করি, রাম করু, শ্যাম করু, সবার ক্ষেত্রে যেন একই মান বেরোয়। যেন বেসড অন অল অবজারভেশন, একটা ডেটার মধ্যে 10টা ভ্যালু রয়েছে, 10টা ভ্যালুকে যেন ক্যালকুলেশনের মধ্যে আনা হয়। যেমন রেঞ্জ সিম্পল হয়, ইজি টু কম্পিউট হয়, সবাই একই মান বেরোবে, কিন্তু দেখা যায় হাইয়েস্ট আর লোয়েস্ট দিয়ে আমরা মিন বার করি, হাইয়েস্ট মান আর লোয়েস্ট মান দিয়ে আমরা পার্থক্য করে দিই, মিন রেঞ্জ বেরিয়ে গেল। তাহলে সমস্ত মান কিন্তু এখানে আসলো না। আর কোয়ার্টাইল ডেভিয়েশনও তাই, কোয়ার্টাইল ডেভিয়েশনে সব মান ব্যবহার করা যায় না। তাহলে পজিশনাল ডিসপারশন বলা হয় এদের, হাইয়েস্ট লোয়েস্ট নিয়ে বা কোয়ার্টাইল ভ্যালু দিয়ে যদি আমরা করি, সমস্ত মান ইনক্লুড হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে গুড মেজার্স অফ ডিসপারশন রেঞ্জ বা কোয়ার্টাইল ডেভিয়েশনকে ধরা হয় না সেই কারণে। তাহলে সমস্ত অবজারভেশন যত ডেটার মান রয়েছে সবাইকে নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। 5 নম্বর বৈশিষ্ট্য কি? অ্যামিনেবল টু ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট, অর্থাৎ এমন একটা ভ্যালু হতে হবে যেমন সেটা অ্যালজেব্রিক অর্থাৎ বীজগাণিতিক
ফর্মুলাকে যেন ফলো করে। যেমন মিন ডেভিয়েশন যখন ফর্মুলা বলবো, ওইখানে মিনের সঙ্গে প্রত্যেকটা ভ্যালু ডেভিয়েশন বার করার সময় মাইনাস সাইনকে ইগনোর করে দেওয়া হয়, তাহলে অ্যালজেব্রিক্যালি এটা একটা বড় ভুল। তো সেক্ষেত্রে মিন ডেভিয়েশনও খুব সহজে ক্যালকুলেট করতে পারি, আমার সহজে বার করা যায়, বোঝা যায়, কিন্তু আমার অ্যালজেব্রিক ফর্মুলা বা অ্যালজেব্রিক রুলকে ফলো করে না। সেই জন্য মিন ডেভিয়েশনও কিন্তু আমার সঠিক নয়। তাহলে কে পড়ে এলো? রেঞ্জও বাদ, কোয়ার্টাইল ডেভিয়েশন বাদ, মিন ডেভিয়েশনও এইখানে এসে বাদ পড়ে গেল। তাহলে আমার সব থেকে আইডিয়াল মেথড অফ ডিসপারশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে মাস্ট হ্যাভ স্যাম্পেলিং স্টেবিলিটি, অর্থাৎ একটা পপুলেশন থেকে আমি অন্য স্যাম্পেল নিলাম, সেই স্যাম্পেলটা যেন অন্য জায়গা থেকেও, আমি মনে করি আমি একটা স্যাম্পেল নিয়েছি পাঞ্জাবিদের হাইটের ওপর, তাহলে পাঞ্জাবিরা পাঞ্জাবে বসবাস করে, পাঞ্জাবিরা হাইটে বড় হয়, তাহলে দেখা যায় পাঞ্জাবি আমার এখানে যত জায়গা থেকে পাঞ্জাবি নিই তাহলে হাইট একই পাচ্ছি, তাহলে যেখান থেকে স্যাম্পেল নিই না কেন হাইট আমরা একই পাচ্ছি। তাহলে পাঞ্জাবিদের যে হাইটে আমি স্যাম্পেলটা নিলাম তার যে মিন বার করলাম, তাহলে এর যেখান থেকে আমি স্যাম্পেলটা নিই না কেন স্যাম্পেলের স্টেবিলিটি রয়েছে। তার মানে আমি বলতে পারি পাঞ্জাবিরা হাইটে বেশি হয়, তাহলে যেখান থেকে স্যাম্পেল নিই না কেন, তাহলে স্যাম্পেল চেঞ্জ হলে তার যেন ভ্যালুটা না চেঞ্জ হয়ে যায়, এমন একটা মেথড অফ ডিসপারশন করব যেন ভ্যালুটা না পাল্টে যায়, তাহলে স্যাম্পেল স্টেবিলিটি যেন থাকে তার। শুড নট বি অ্যাফেক্টেড বাই এক্সট্রিম অবজারভেশন। এক্সট্রিম অবজারভেশন মানে, মনে কর হাইয়েস্ট মান আর লোয়েস্ট মান এই দুটো আমি পেয়েছি, এক্সট্রিম অবজারভেশন বলা হয়। হাইয়েস্ট এক্সট্রিম অবজারভেশন, লোয়েস্ট এক্সট্রিম অবজারভেশন। এই হাইয়েস্ট মানটা দ্বারা প্রভাবিত না হয়, লোয়েস্ট মানটাও দ্বারা প্রভাবিত না হয়। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা সেক্ষেত্রে প্রত্যেকটা মানকে ডেভিয়েশন বার করব, সেখান থেকে স্কোয়ার করব, দিয়ে সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি। তো সেখানে আমরা দেখা যায় হাইয়েস্ট লোয়েস্ট মান যদি আমি চেঞ্জ করে দিই, খুব বাদও দিয়ে দিই, বা হাইয়েস্টটা যদি আরো বেড়েও যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানের খুব একটা হেরফের হয় না। তাহলে সেদিক থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব থেকে ভালো মেথড অফ ডিসপারশন। তো এরপর দিন রেঞ্জ, যদিও অত পপুলার নয়, অবহেলিত, তবুও আমরা শিখবো। তাহলে পরদিন আমরা টেকনিকে প্রবেশ করবো। আজকে আমরা কনসেপ্ট এবং কত রকমের হতে পারে, তাদের কি কি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, থাক তাহলে।